WBCS অ্যান্ড PSC কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার জন্য যে আপকামিং RRB NTPC পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার গ্র্যাজুয়েট লেভেলের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের সেট 2টা নিয়ে এসেছি। আশা করছি এই জেনারেল সায়েন্সের সেটগুলো কিন্তু তোমাদের আপকামিং যে NTPC গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা সহ যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হবে, দুটো পরীক্ষাতেই দেখবে উপকারে আসবে এবং বেশিরভাগ যে গ্র্যাজুয়েট লেভেল যারা পরীক্ষাটা দিচ্ছ তাদের কিন্তু প্রচুর কমন আসবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। কিংবা যারা ডেসক্রিপশন বক্স এই ব্যাপারটা বুঝতে পারো না, তো দেখবে প্রতিটা ভিডিও শেষে আমি কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়েই রাখছি, ওখানে গিয়ে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানেও গিয়ে যদি খুঁজে না পাও, দেখবে কমেন্টের ওপরে নিউয়েস্ট বলে একটা অপশান আছে, সেটাই ক্লিক করলেই দেখবে মোস্ট রিসেন্ট কমেন্টগুলো থাকে সেই কমেন্টে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। ওখান থেকে অনায়াসেই তোমার টেলিগ্রাম লিঙ্কটা থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি পিডিএফগুলো ফ্রিতে দেবো, তোমরা ওখান থেকে আপলোড করে নিও, ডাউনলোড করে নিও। আমি কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো ফ্রিতে আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, মিথেন কি নামে পরিচিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। লাফিং গ্যাস, মার্স গ্যাস, টিয়ার গ্যাস, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মার্স গ্যাস। এটা খুবই কমন প্রশ্ন, প্রচুরবার তোমাদের এই যখন আমি সেটগুলো পড়িয়েছি মিসলেনিয়াস ক্লার্কশিপ বহুবার এসছে, কিন্তু খুব কমন প্রশ্ন, তোমরা কিন্তু যে কোনো মিস না হয়। মিথেন কিন্তু মার্স গ্যাস নামে পরিচিত। মানব শরীরের সাধারণ তাপমাত্রা কত? 95 ডিগ্রি ফারেনহাইট, 97 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট, 96.8 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর হবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে দিলে 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মানব শরীরের সাধারণ তাপমাত্রা বা নর্মাল টেম্পারেচার। অ্যান্থনি ভন লিউয়েনহুক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে মাইক্রোস্কোপ। অ্যান্থনি ভন লিউয়েনহুক কিন্তু কি আবিষ্কারের জন্য বিখ্যাত? মাইক্রোস্কোপ আবিষ্কারের জন্য বিখ্যাত। এই অপশানগুলো ছিল, আমি আর দিইনি, যদিও মাইক্রোস্কোপ তোমরা আরও অনেক নাম পাবে, কিন্তু এখানকার জন্য এই উত্তরটাই কিন্তু সঠিক। শুক্রের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। শুক্রের যে বায়ুমণ্ডল, তোমরা জানো যে শুক্র গ্রহ বা ভেনাস, এখানকার যে বায়ুমণ্ডল কিন্তু এর প্রধান উপাদান কিন্তু কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ব্রেক মারার পর কোনো গাড়ি প্রধানত কোন বলের কারণে থেমে যায়? এখানে দুটোই কোন আছে, প্রথমটা কোনো হবে, মানে ব্রেক মারার পর কোনো গাড়ি প্রধানত কোন বলের কারণে থেমে যায়? মহাকর্ষীয় বল, ঘর্ষণজনিত বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল। সঠিক উত্তর হবে ঘর্ষণজনিত বলের কারণেই কিন্তু আমরা যখন গাড়িতে ব্রেক মারি সেই গাড়ি কিন্তু থেমে যায়। এটা হচ্ছে ঘর্ষণজনিত বলের বা ফ্রিকশনের জন্য কিন্তু থেমে যায়, ফ্রিকশন ফোর্সের জন্য কিন্তু থেমে যায়। চলো পরের প্রশ্ন। কোয়াটার স্ফটিক হিসাবে ঘড়িতে ব্যবহৃত হয় নাইট্রোজেন সিলিকেট, সিলিকন ডাই অক্সাইড, সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট। সঠিক উত্তর হবে সিলিকন ডাই অক্সাইড কিন্তু কোয়াটার স্ফটিক হিসাবে ঘড়িতে ব্যবহৃত হয়। চলো পরের প্রশ্ন। দুধের চর্বির উপাদানকে অপটিমাইজিং করার পদ্ধতিকে কি বলে? ভিটামিন ফর্টিফিকেশান, পাস্তুরাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, হোমোজেনেশন। ঠিক আছে, সঠিক উত্তর হবে, এক মিনিট বন্ধুরা, সঠিক উত্তর হবে স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে বন্ধুরা, দুধের যে চর্বির উপাদান সেটাকে অপটিমাইজিং করার পদ্ধতিকে কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন বলে। স্ট্যান্ডার্ডাইজেশনটা কি? ধরো দুধ, পনির ইত্যাদি উপাদান হিসাবে দুধ ব্যবহার করা, ধরো দুধ থেকে যখন দই তৈরি করি কিংবা পনির কিংবা ধরো এই যে কনডেন্সড মিল্ক দেখবে প্রচুর কাজে ইউজ হয়, ক্রিম, এইগুলো আর কি যখন আমরা দুধ ব্যবহার করে এই প্রয়োজনীয় চর্বিযুক্ত উপাদানগুলো ব্যবহার করি, মানে ওই দুধ থেকে আর কি বার করি, তখন কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিটা কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও প্রচুর কিন্তু আরও অনেক কাজেও ডেয়ারি ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। আর ভিটামিন ফর্টিফিকেশানটা কি? ভিটামিন ফর্টিফিকেশান হচ্ছে ধরো দুধ শুধু নয়, যে কোনো খাদ্য কিংবা দুধে যখন ধরো বাইরে থেকে তার দুধের ধরো আমি দুধের ক্ষেত্রেই বলছি, দুধের গুণমান আরও উন্নত করার জন্য বাইরে থেকে আরও ভিটামিন বা মিনারেল অ্যাড করা হলে এই পদ্ধতিটাকে কিন্তু ভিটামিন ফর্টিফিকেশান বলে। ঠিক আছে, আর এইটা কিন্তু মাঝে মাঝে করতেই হয়, নাহলে অ্যানালাইসিস করার সময় সফটওয়্যারটা পজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাকে প্রথম থেকে আবার ভিডিওটা স্টার্ট করতে হবে।
হবে। তাহলে ভিটামিন ফর্টিফিকেশানটা কি? ভিটামিন ফর্টিফিকেশানটা হচ্ছে বাইরে থেকে যখন কিছু ভিটামিন বা মিনারেল অ্যাড করি আমরা কোনো, বিশেষ করে ধরো দুধ, ফলের রস এইসবের ক্ষেত্রে প্যাকেটজাত দ্রব্য দেখবে বিক্রি হয়, তখন কিন্তু সেটাকে বলা হয় ভিটামিন ফর্টিফিকেশান। এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। আর যখন দই, পনির কিংবা ধরো ক্রিম ইত্যাদি উপাদান হিসাবে দুধ ব্যবহার করার সময় চর্বিযুক্ত যে উপাদানটা আছে দুধের মধ্যে সেইটাকে পাওয়ার জন্য কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়াটা ব্যবহার করা হয়। আর হোমোজিনাইজেশন পদ্ধতিটা কি? এটা ধরো কি বলবো, ধরো দুধের যে চর্বিযুক্ত যে পদার্থগুলো আছে সেটাকে ধরো আরও মানে কি বলবো আরও মিহি করার জন্য বা ছোটো কণাতে পরিবর্তন করার জন্য, এবং ধরো দুধের যে ছোটো কণাগুলো পুরোপুরি দুধের যে ধরো পরিপার্শ্বিক যে অবস্থাটা মানে পুরোটাই লিকুইড যতটা সম্ভব করা যায়, মানে দুধের যে তরল জুড়ে সমানভাবে ওটাকে আর কি মানে ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু এই হোমোজিনাইজেশন প্রক্রিয়াটা করা হয়। এগুলো একটু জটিল আছে আর কি, মানে ধরো দুধে তো অনেক আমরা আপাত চোখে দেখছি হয়তো লিকুইড, কিন্তু ওখানে আরও অনেক ছোটো ছোটো কণা গ্লোবিউল আকারে আছে, সেইগুলোকে আর কি সমানভাবে আর কি মানে লিকুইড করার জন্য কিন্তু এই এটা আর কি করা হয়। আর সাধারণত এইটা আবার যদি হোমোজিনাইজেশন প্রক্রিয়াটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনের পরে করা হয়। স্ট্যান্ডার্ডাইজেশনটা আগে করতে হবে, তারপর কিন্তু হোমোজিনাইজেশন প্রক্রিয়াটা করতে হয়। আর পাস্তুরাইজেশন তোমরা জানো, পাস্তুরাইজেশন হচ্ছে একটা নির্দিষ্ট ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু ধরো 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইটের কমে কিন্তু মানে ধরো দুধ কিংবা ফলের রস যে কোনো খাদ্যের কিন্তু ও রোগ জীবাণু আছে যেগুলো সেগুলোকে নির্মূল করার জন্য কিন্তু ব্যবহার করা হয় পাস্তুরাইজেশন। তো ছোটো থেকে পড়ছো পাস্তুরাইজেশন, এবং দেখবে যে দুধের সেলফ লাইফ বাড়ানোর জন্য প্যাকেটজাত যে কোনো খাবারেই কিন্তু পাস্তুরাইজেশন প্রসেস ব্যবহার করা হয়, তা ওর যে সেলফ লাইফটা কিন্তু অনেক আর কি বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন। বায়ু যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম, মানে এগুলো ঠিক এইভাবে অ্যানালাইসিস করে যায় না, এগুলো আর কি ঠিকমতো ব্যাখ্যা ঠিক দেওয়াটা খুব মুশকিল। বায়ু থেকে আর্দ্রতা শোষণ করার পদ্ধতিতে কি বলে? ডেলিকুসেন্স, ক্যাপিলারি অ্যাকশন, অ্যাবজর্পশন, অসমোসিস। সঠিক উত্তর কী হবে? ডেলিকুসেন্স। ঠিক আছে, এই ডেলিকুসেন্স প্রক্রিয়া বায়ু থেকে যে যখন আর্দ্রতা শোষণ করার পদ্ধতি এটাকে ডেলিকুসেন্স বলে। ক্যাপিলারি অ্যাকশন তোমরা জানো, বা কৈশিক প্রক্রিয়া মানে ব্লটিং পেপার যে পদ্ধতিতে কালি শোষণ করে, এটা প্রচুরবার পরীক্ষায় আমি এসেছিলো, আমি পড়িয়েওছি মিসলেনিয়াস ক্লাস 7 ক্ষেত্রে। ব্লটিং পেপার যে পদ্ধতিতে কালি অ্যাবজর্ব করে বা শোষণ করে এটাকে কিন্তু মানে শোষণ করে, এখানে এই অ্যাবজর্পশন আমি যে একটা অ্যাবজর্ব বললাম এটা আলাদা, মানে ধরো ব্লটিং পেপার যে কালি শোষণ করছে এটা কিন্তু ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে করে। দেখবে কৈশিক প্রক্রিয়া এরকম দেওয়া আছে। ডেলিকুসেন্সটা কি? বায়ু থেকে যখন আর্দ্রতা শোষণ করার পদ্ধতিকে বলে ডেলিকুসেন্স। এগুলো ভালো করে পড়ে নেবে, মানে যদি বুঝতে না পারো ভালো করে মুখস্থ করে নেবে, কারণ তোমাদের তো প্রচুর সাবজেক্ট পড়তে হবে, যে শুধু সায়েন্স পড়বে তা নয়। কিন্তু এই প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসে সেন্ট্রাল রাজ্য স্তরের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, বিশেষ করে ব্লটিং পেপার কোন প্রক্রিয়ায় কালি শোষণ করে, ক্যাপিলারি অ্যাকশন, কিংবা ধরো এই যেটা আগেরটা হলো বায়ু থেকে আর্দ্রতা শোষণ করার পদ্ধতিকে কী বলা হয়? ডেলিকুসেন্স। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম সাজিয়ে সায়েন্স আলাদা করে, ইতিহাস অলরেডি দিয়ে দিয়েছি, দুটো ভূগোল দিয়ে দিয়েছি, এরপর স্ট্যাটিক জিকে দেবো, এবং কম্পিউটারে তোমাদের আমি আলাদা করে একটা আমি কম্পিউটারের সঙ্গে অ্যাড করিনি, কারণ কম্পিউটারের জন্য এনটিপিসির পিবিএসের যে কটা কোশ্চেন এসেছিলো আমি আলাদা করে সেট তোমায় দেবো। পলিটিরও দেওয়ার চেষ্টা করবো, খুব অল্প প্রশ্ন, ভালো করে মুখস্থ করো, প্রচুর প্রশ্ন কমন পাবে। এবং তোমরা যখন ধরো একটা প্রশ্ন পড়ছো সেই প্রশ্ন থেকে দেখবে যে আরও কী প্রশ্ন হতে পারে, মানে এটা তোমাদের কনসেপ্ট এসে যাবে, সেইটা করে নেবে যাতে না কোনো কোশ্চেন ওখান থেকে বাদ যায় যেটা পড়ছো। ধাতুতে তাপ পরের প্রশ্ন বন্ধুরা, ধাতুতে তাপ সঞ্চালনের হার নিম্নলিখিত কিসের উপর নির্ভর করে না? উপাদানের ঘনত্ব, উপাদানের মাত্রা, ঘর্ষণ, বৈদ্যুতিন আকৃতি। সঠিক উত্তর হবে ঘর্ষণ। ধাতুতে যে তাপ সঞ্চালন হয় এটা কিন্তু উপাদানের ঘনত্ব, মাত্রা ও বৈদ্যুতিন আকৃতির উপর নির্ভর করে, কিন্তু তার ঘর্ষণের ওপর কিন্তু কোনোভাবেই ধাতুতে যে তাপ সঞ্চালন পদ্ধতি এটা কিন্তু নির্ভর করে না। ঘর্ষণের তোমাদের একটু আগে বলছিলাম গাড়িতে বেগ মারার ব্যাপারটাতে। জেটিন উৎপাদিত হয়, মানে জেটিন তারপরে একটা ড্যাশ, ওই জায়গায় দেখছো একটা হাইফেন দেওয়া আছে, ওটা ড্যাশ। জেটিন ড্যাশে উৎপাদিত হয় এবং ড্যাশ দ্বারা জাইলেমে বাহিত হয়ে যেখানে একটি কোষ বিভাজনকে বর্ধিত করে। তাহলে অঙ্কুর মূল অঙ্কুর, কাণ্ড পাতা, পাতা কাণ্ড। তাহলে জেটিন কোথায় উৎপাদিত হয় এবং কিসের দ্বারা জাইলেমে বাহিত হয়ে কোষ বিভাজনকে বর্ধিত করে? সঠিক উত্তর হবে প্রথম অপশান, মূলে। জেটিন কিন্তু মূলে উৎপাদিত হয় এবং অঙ্কুর দ্বারা জাইলেমে বাহিত হয়ে সে একটা কোষ বিভাজনকে বর্ধিত করে। জেটিনটা কি? জেটিন হচ্ছে একটা প্লান্ট হরমোন, বেসিক্যালি প্লান্ট গ্রোথ হরমোন। ঠিক আছে, এটা একটা উদ্ভিদ হরমোন, বা এটা একটা জেটিনটা উদ্ভিদ হরমোন, এবং এটা কিন্তু বেসিক্যালি গ্রোথ হরমোন। ঠিক আছে, এটা মূলে উৎপাদিত হয় এবং অঙ্কুর দ্বারা জাইলেমে বাহিত হয়ে কোষ বিভাজনকে বর্ধিত করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী সবথেকে বুদ্ধিমান? ডলফিন, জলহস্তী, হরিণ, হাতি। সঠিক উত্তর হবে ডলফিন। ডলফিন কিন্তু এই অপশানের মধ্যে যে কটা আছে দেখছো, ডলফিন কিন্তু খুবই বুদ্ধিমান। তোমরা আশা করি পড়াশোনা এই নিয়ে পড়ো, ডলফিন, তিমি, মানে এইসব জানো তোমরা আশা করি।
অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? 5.6 বা তার কম, 12.5 বা তার বেশি, 10.5 বা তার বেশি, 8.5 বা তার বেশি। সঠিক উত্তর হবে 5.6 বা তার কম। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি সম্বন্ধে মিসেলিনিয়াসে প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের নোটগুলো দেখো, ভালোভাবে পড়িয়ে দিয়েছি। এবং এর প্রধান উপাদানটা কি? নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাই অক্সাইড। যেমন ধরো গাড়ি ঘোড়া এত বেড়ে গেছে, সেখান থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড বেরোচ্ছে, এবং আমাদের যে প্রচুর পরিমাণে যে কলকারখানা ইন্ডাস্ট্রি এত যে আমাদের উন্নত হয়েছে সভ্যতা, তার ফলে কিন্তু এই কলকারখানা থেকে সালফার ডাই অক্সাইড বেরোয়। অনেক সময় তোমরা কিন্তু সালফার ডাই অক্সাইড অপশানে দেখতে পাচ্ছ না, সালফার ট্রাই অক্সাইড দেখতে পাবে, কারণ এই সালফার ডাই অক্সাইড খুব হালকা, এটা অনেক উঁচুতে উঠে যায় আমাদের বায়ুমণ্ডলের, সেখানে আবার জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইডে পরিণত হয়। সালফার ট্রাই অক্সাইডও তোমরা দেখতে পারো। ঠিক আছে, যেটাই দেবে শর্ট ভালো করে তোমরা সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড এটা মনে রাখবে। মিসেলিনিয়াসের সেটগুলো তোমরা ভালো করে পড়ো, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমনভাবে জেনারেল সায়েন্সের যে আমি প্রিভিয়াস ইয়ার পড়িয়েছিলাম ওখানে অ্যাসিড বৃষ্টির সম্বন্ধে আরও ভালো করে বলেছি। নিম্নলিখিত কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোস্ট্যাটিন, প্রোলাক্টিন, ভ্যাসোপ্রেসিন। সঠিক উত্তর হবে এখানকার যে অপশান দেখছো এখানে সোমাটোস্ট্যাটিন কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। বাকি যে তিনটে দেখছো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে টিএসএইচ কিংবা প্রোলাক্টিন, ভ্যাসোপ্রেসিন, এরা সবকটাই কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এই যে এই সম্বন্ধে এই কোশ্চেনটা আরেকটা আসবে, দেখবে এইরকম টাইপের একটা কোশ্চেন। এই যে দেখছো সোমাটোস্ট্যাটিন, এটা কোথা থেকে নির্গত হয়? তাহলে এর যে সিগারেট স্থলটা কোথায়, মানে সোমাটোস্ট্যাটিন সিগারেট ফর্ম কোথা থেকে হয়? এটা হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তোমরা জানো অগ্নাশয় যে প্যানক্রিয়াস, এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা গ্রন্থি আছে, যেটা আবার অন্তঃস্রাবী গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড ও এক্সোক্রাইন গ্ল্যান্ড। তোমাদের আগে আমি পড়িয়েছি বহিঃস্রাবী গ্রন্থি কোনগুলো, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্রন্থি কাকে বলে বা অন্তঃস্রাবী গ্রন্থি। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু অগ্নাশয়ে অবস্থিত একটা অন্তঃস্রাবী বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃস্রাবী গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে কিন্তু সোমাটোস্ট্যাটিন নির্গত হয়, এবং এইটা প্রচুরবার তোমাদের পরীক্ষায় এসছে, আমি আগেও পড়িয়েছি। অগ্নাশয়ের যে আমাদের আলফা কোষ, সেখান থেকে কিন্তু আমাদের গ্লুকাগন নির্গত হয়। মানে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মানে ওরা বিভিন্নভাবে দিয়ে দিতে পারে, তোমরা ভালো করে মনে রাখবে। প্রথম কথা, ইনসুলিন অগ্নাশয় থেকে নির্গত হয়, এটা মাথায় রাখবে। আর স্পেসিফিক্যালি বললে অগ্নাশয় একটা গ্রন্থি আছে, যেই গ্রন্থিটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যেটা আবার কী ধরনের গ্রন্থি এটাও পরীক্ষায় আসতে পারে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিন্তু একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃস্রাবী গ্রন্থি। পিটুইটারিও কিন্তু একটা অন্তঃস্রাবী গ্রন্থি। তোমায় যদি কোনো পরীক্ষায় জানতে চাও পিটুইটারি কী ধরনের গ্রন্থি, অন্তঃস্রাবী গ্রন্থি না বহিঃস্রাবী গ্রন্থি, পিটুইটারি কিন্তু অবশ্যই একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃস্রাবী গ্রন্থি। ঠিক আছে, আর এই যে অগ্নাশয়ে অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে গ্রন্থিটা আছে, এই গ্রন্থির আলফা কোষ থেকে কি নির্গত হয়? আলফা কোষ থেকে গ্লুকাগন নির্গত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়, আর ডেল্টা কোষ থেকে কিন্তু সোমাটোস্ট্যাটিন নির্গত হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে ইনসুলিন আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন ও ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নির্গত হয়। ঠিক আছে বন্ধুরা, আর বাকি তিনটেই কিন্তু পিটুইটারির পিটুইটারিরই কোনো একটা দিক থেকে নির্গত হয়, ওটা দিইনি, তোমরা ভালো করে মনে রেখো। ওইটা তোমাদের স্পেসিফিক্যালি কোথা থেকে, মানে অগ্র পশ্চাৎ এইভাবে দেবে না, কোথা থেকে নির্গত হয় এটাও আসতে পারে। যে ধরো অন্য পরীক্ষায় দেখলে প্রোলাক্টিন কোথা থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে, তখন তোমাদের এখানে পড়াই হলো যে প্রোলাক্টিন কিন্তু পিটুইটারি থেকে নির্গত। পিটুইটারিও কিন্তু একটা, যে পিটুইটারি গ্ল্যান্ডও কিন্তু একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃস্রাবী গ্রন্থি। শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে নিষেক কোথায় ঘটে? জরায়ু, সার্ভিক্স, ডিম্বনালী বা ডিম্বাশয়। সঠিক উত্তর হবে যে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে যে নিষেক ঘটে, যেটার ফলেই কিন্তু ধরো ভ্রূণ তৈরি হচ্ছে বা ভ্রূণ বৃদ্ধি হচ্ছে। তারপরে তোমরা পড়ে নিও, কি সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্যালোপাইন টিউব বা ডিম্ব নালীতে কিন্তু শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে নিষেক ঘটে। খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিট হয়, ভালো করে মুখস্থ করে নিও। ড্যাশ হলো পরমাণু অণু আয়ন যেখানে একই সংখ্যক ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, ড্যাশ হলো পরমাণু অণু আয়ন যেখানে একই সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, ভ্যালেন্স ইলেকট্রনিক। সঠিক উত্তর হচ্ছে আইসো ইলেকট্রনিক। ড্যাশ হলো পরমাণু অণু আয়ন যেখানে একই সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাহলে যে পরমাণু অণু বা আয়নের একই সংখ্যক ইলেকট্রন রয়েছে বা একই সংখ্যক ইলেকট্রন বিন্যাস রয়েছে, সেইগুলোকে আমরা আইসো ইলেকট্রনিক বলি। আইসোটোপ কি? আইসোটোপ তোমাদের আগে পড়িয়েছিলাম, যেসব পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা অসমান, তাকে কিন্তু আইসোটোপ বলে। মানে আর প্রোটন সংখ্যা সমান মানেই কিন্তু তার ইলেকট্রন সংখ্যাও সমান হয়। মানে আইসোটোপের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যাও যা, কোনো একটা আইসোটোপ তার প্রোটন সংখ্যাও যা, ইলেকট্রন সংখ্যাও যে তাই। আবার
অ্যাটমিক নাম্বারও তাই, মানে পারমাণবিক সংখ্যা তাই, সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস নয়। কোনো আইসোটোপের কিন্তু অ্যাটমিক নম্বর যা মানে পারমাণবিক সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই, প্রোটন সংখ্যাও তাই। যেমন উদাহরণটা দেখলেই বুঝতে পারবে, ধরো এই যে দেখছো প্রথম উদাহরণটা দেখবে, সেকেন্ড উদাহরণটা দেখবে না, কারণ আইসোটোনের সেকেন্ড উদাহরণটা কিন্তু আইসোটোনের, ওটা আসবে একটু, আমি এটাকে বলে নিয়ে তারপর বলবো, কিন্তু ওটা একসঙ্গেই অ্যানিমেটটা হয়ে গেছে, কারণ ওটা ওইভাবেই মানে সফটওয়্যারটারই ওই রকম আর কি। তোমরা অরেঞ্জটা দেখো না, শুধু গ্রিনটা দেখো। ধরো দুটো ক্লোরিনের দুটো আইসোটোপ দেখো, ক্লোরিনের ওপরে 35-37, ওগুলো কি, ওগুলো হচ্ছে ক্লোরিনের, ধরো 35-37 দুটো ক্লোরিনের দেখছো ওপরে 35-37 আছে, ওইটা কিন্তু হচ্ছে ওর ভর সংখ্যা মানে অ্যাটমিক মাস। আর এই 17টা কি, দুটোই 17 নিচে দেখছো, এটা হচ্ছে অ্যাটমিক নম্বর বা পারমাণবিক সংখ্যা। 17টা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর 35 আর 37টা হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর, আর নিচের দুটো হচ্ছে পারমাণবিক সংখ্যা। এইবার তোমাদের যদি কখনো এরম দুটো ডায়াগ্রাম দিয়ে জানতে চাওয়া হয় ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17, ক্লোরিনের এই আইসোটোপের ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17, যদি জানতে চাওয়া হয় ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, 17, যদি জানতে চাওয়া হয় যে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত, 17। ঠিক আছে বন্ধুরা, তাহলে আইসোটোপের ক্ষেত্রে। আর যদি নিউটন সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে কত হবে, এই দুটো ক্লোরিনের নিউটন সংখ্যা কত, তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত থাকে, 18। আর দ্বিতীয়টার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত হচ্ছে 20। ঠিক আছে, দেখো সংখ্যাটা দেখলেই বুঝতে পারছো। তাহলে যেসব পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ও ভর সংখ্যা অসমান, তাকেই কিন্তু আইসোটোপ বলে। তাই হচ্ছে দেখো ক্লোরিনের প্রথম ক্লোরিনের ভর সংখ্যা কত, 35, দ্বিতীয় ক্লোরিনের ভর সংখ্যা কত, 37। আর প্রথম ক্লোরিনের নিউটন সংখ্যা কত, 35 থেকে 17 বাদ দাও 18, এবং 37 থেকে 17 বাদ দাও 20। তার মানে নিউটন সংখ্যাও আলাদা, আর প্রোটন সংখ্যাটাও এই ভর সংখ্যাও আলাদা। আর প্রোটন সংখ্যা দুটোরই 17, এবং পারমাণবিক সংখ্যাও 17, এবং ইলেকট্রনটাও 17। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর দুটো কিন্তু আলাদা, এই জন্য তোমাদের ভালো করে পড়তে হবে। অ্যাটমিক মাস আর অ্যাটমিক নাম্বার বোথ আর ডিফারেন্ট। ঠিক আছে, আর এবারে আইসোটোনটা দেখে নাও। আইসোটোন কি, আইসোটোন হচ্ছে ধরো যখন পরমাণুর নিউক্লিয়াসে, আমি সংখ্যাটা যেরকমভাবে লিখেছি আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি, পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। মানে যেসব পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেইগুলোকে কিন্তু আইসোটোন বলে। প্রোটন সংখ্যাটা সমান, সরি আমি ভুল বলছি, যেসব পরমাণুর নিউক্লিয়াসের কিন্তু নিউটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, সেইগুলোকে কিন্তু আইসোটোন বলে। যেমন দেখো নিচের দুটো আমি নিচের দুটো উদাহরণ দিয়েছি, একটা ক্লোরিনের উদাহরণ দিয়েছি আর একটা আর্গনের উদাহরণ দিয়েছি। দুটোরই কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন। ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, 17, এবং আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে 18। কিন্তু দুটোরই কিন্তু দেখছো এবং দুটোর ভর সংখ্যা দেখো, দুটোর ভর সংখ্যাও ভিন্ন, 37 এবং 38। প্রথমটার ক্লোরিনের 17 এবং আর্গনের হচ্ছে 38, এবং ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, 17, এবং 1 মিনিট বন্ধু, একটু ভুল বলে ফেললাম। দ্বিতীয়টার ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক ভর কত হচ্ছে 37, এবং আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 38, এবং ক্লোরিনের পারমাণবিক প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত, 17, এবং আর্গনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 18। এবং দুটোর ক্ষেত্রে নিউটন কত, প্রথমটার নিউটন সংখ্যা হচ্ছে 20, এবং দ্বিতীয়টারও নিউটন সংখ্যা 20। নিউটন সংখ্যা কী করে বার করতে হয়, ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিতে হয়। মানে ধরো যদি বলি অ্যাটমিক মাস থেকে মানে পারমাণবিক ভর থেকে তুমি যখন প্রোটন সংখ্যা বিয়োগ দেবে তখন নিউটন বেরোয়, কিংবা অ্যাটমিক মাস থেকে যখন তুমি পারমাণবিক ভর থেকে তুমি প্রোটন সংখ্যা বিয়োগ দেবে তখনও কিন্তু নিউটন সংখ্যা বেরোয়। মানে যেটাই প্রোটন সংখ্যা সেটাই কিন্তু অ্যাটমিক নম্বর, সেটাই ইলেকট্রন। ঠিক আছে, এইবারে ভালো করে তাহলে আরেকবার বলে দিই, আইসোটোনটা তাহলে কি হচ্ছে, আইসোটোনের কিন্তু নিউটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। কারণ ভালো করে দেখে নাও, ক্লোরিনের প্রোটন সংখ্যা কত হচ্ছে 17, আর্গনের প্রোটন সংখ্যা 18, ক্লোরিনের পারমাণবিক ভর কত 37, আর্গনের পারমাণবিক ভর 38। এবার 37 থেকে 17 বাদ দিলে কত হয়, 20, এবং 38 থেকে 18 বাদ দিলেও 20। মানে যে দুটোর হচ্ছে তোমার প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, সেটাকে আইসোটোন বলছে। আর আইসোটোপ কি, যে দুটোর তোমার প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, সেটা আইসোটোপ বলছে। আর আইসো ভ্যালেন্স ইলেকট্রনিক, এটা দিন, এটা একটু জটিল আছে, এটা আসবে না। আরেকটা আসতে পারে, আমি কিন্তু দিতে ভুলে গেছি, যেমন ধরো আইসো বার। ঠিক আছে বন্ধুরা, আইসো বারের ক্ষেত্রে কি হয়, আইসো বারের ক্ষেত্রে কিন্তু তোমার ভর সংখ্যাটা একই থাকে, মানে অ্যাটমিক মাসটা একই থাকে, কিন্তু তোমার
কি বলবো, পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন হয়। যেমন ধরো ক্লোরিন, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে, এদের কিন্তু পারমাণবিক নম্বরটা আলাদা, মানে অ্যাটমিক নাম্বারটা আলাদা থাকে, কিন্তু পারমাণবিক ভর মানে অ্যাটমিক সংখ্যাটা এক থাকে। এটা যখন আবার পরবর্তীকালে আমি কোনোদিন পড়াবো তোমাদের, আমি আবার আইসোবারটা দিয়ে দেবো। আইসোবারের ক্ষেত্রে কি হয়, আইসোবারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা মানে যেটা নিচে লেখা থাকে, যেটাকে প্রোটন সংখ্যাও বলা হয়, সেইটা এক থাকে, সেটা আলাদা থাকে, কিন্তু ওপরে যেটা ভর সংখ্যা দেখছো সেটা এক থাকে, এবং যেটাকে অ্যাটমিক মাস বলি, অ্যাটমিক মাস এক কিন্তু অ্যাটমিক নাম্বারটা আলাদা, সেটাকে আইসোবার বলে। একটু বেশি কিন্তু ডিটেলে বলে দিলাম, কারণ এই আইসোটোপ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো থেকে প্রচুরভাবে প্রশ্ন আসে। নিম্নলিখিত কোন থেরাপি শক চিকিৎসা বা শক ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত? ঠিক আছে, ইলেকট্রোমায়োগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোএনসেফালোগ্রাফি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি। সঠিক উত্তর হবে ইলেকট্রোকনভালসিভ থেরাপি, বা যেটাকে শর্টকাটে ইসিটি বলা হয়। কখনো কিন্তু তোমরা দেখবে যে ফুল ফর্মটা হয়তো দিয়ে দেয়নি, বিশেষ করে যে পিএসসির পরীক্ষাগুলো আমি দেখেছি ওখানে কিন্তু এই ফুল ফর্মটা দেয় না, ওরা ইসিজি তোমার যেগুলো শর্ট ফর্ম হয় সেগুলোই দিয়ে দেবে, ঠিক আছে, ইসিটি, ইজি এইভাবে দিয়ে দেবে। তাহলে এই তোমরা জানো যে মানে ইসিজি যেটা তোমার হার্ট রিলেটেড ব্যাপার, এবং ইলেকট্রোমায়োগ্রাফি এটা যতদূর সম্ভব কোনো মানে আমাদের যে স্নায়ু সংক্রান্ত ব্যাপার। ইলেকট্রোকনভালসিভ থেরাপিটা কি, এটা হচ্ছে শক থেরাপি, মানে দেখবে যারা মেন্টাল পেশেন্ট, যাদেরকে মানসিক ভারসাম্যহীন বলি আমরা, তাদের যখন ধরো মানসিক রোগটা মানে একটা নির্দিষ্ট সীমার থেকে আরও অনেক বেড়ে যায়, তখন কিন্তু শক ট্রিটমেন্ট দেয়। দেখবে যে তোমরা অনেক সিনেমাতেও দেখেছো যে ইলেকট্রিক শক দিচ্ছে কোনো একটা ক্যারেক্টারকে, সেইটাকে কিন্তু বলা হয় ইলেকট্রোকনভালসিভ থেরাপি, ঠিক আছে। মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু এরকমও আসতে পারে যে ইলেকট্রোকনভালসিভ থেরাপি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওখানে দিয়ে দিল ধরো মানসিক রোগ, কি হৃদরোগ, কি কিডনির রোগ, যেমন কিডনির রোগে তোমরা যেন ডায়ালাইসিস করা হয়, কি ধরো আমাদের যে ইসিজি এটা হার্ট রিলেটেড করা হয়, এরমভাবে 4টে রোগ দিয়ে দিল, তখন হবে যে ইলেকট্রোকনভালসিভ থেরাপি কিন্তু আমাদের শক ট্রিটমেন্টের জন্য করা হয়, মানে আমাদের মানসিক রোগের ট্রিটমেন্টের জন্য করা হয়। মানসিক রোগীকে সুস্থ করার জন্য কিন্তু ইলেকট্রোকনভালসিভ থেরাপি আমাদের প্রয়োগ করা হয়। আচ্ছা, কোন বছরে ওলে রোমার প্রথমবার আলোর গতি মাপেন? 1776, 1876, 1676, 1867। সঠিক উত্তর হবে 1676 সালে ওলে রোমার মানে প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের জন্য কিন্তু আলোর গতিবেগ মেপেছিলেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? এটার অপশান দিইনি, সোডিয়াম ক্লোরাইড, NaCl, তোমরা জানো বহুবার হয়েছে এসছে। মানব শরীরের কোন গ্রন্থি হরমোন ও উৎসেচক উভয় নিঃসরণ করে? যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি, পিটুইটারি। সঠিক উত্তর হবে অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু হরমোন ও উৎসেচক উভয় নিঃসরণ করে, ঠিক আছে। একটু আগেই তোমাদের অগ্নাশয় প্যানক্রিয়াস সম্বন্ধে বলছিলাম, যেখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, যেখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের তোমাদের আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নির্গত হয়, তোমাদের একটু আগেই বলছিলাম। আর এই সম্বন্ধে একটু নোট দেখে নাও, এই যে ধরো যদি বলে যে অগ্নাশয় থেকে যেসব হরমোনগুলো নির্গত হয় সেগুলো কি, একটা হচ্ছে ইনসুলিন হরমোন, সোমাটোস্ট্যাটিন হরমোন, এছাড়াও তোমাদের গ্লুকাগন নির্গত হয়। সোমাটোস্ট্যাটিন সম্বন্ধে একটু আগে এসেছিল যে নিচের কোন হরমোনটা মানে নিচের একটু আগে এসেছিল না যে একটা প্রশ্ন, যে নিচের কোন হরমোনটা আমাদের পিটুইটারি থেকে নিশ্চিত হয় না, যেন সোমাটোস্ট্যাটিন সম্বন্ধে বলছিলাম। আর আমাদের যে অগ্নাশয় থেকে যে হরমোনগুলো নির্গত হয় কি কি, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন। আর যে উৎসেচক বা এনজাইমগুলো নির্গত হয় সেগুলো কি, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, এগুলো কিন্তু সব অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে নির্গত হয়। এটাও কিন্তু মুখস্থ করে নিও, অনেক সময় আসতে পারে যে অ্যামাইলেজ দিয়ে দিল, অ্যামাইলেজ সিগারেটস ফ্রম বলে 4টে অপশান দিয়ে দিল, ঠিক আছে। কি তখন সঠিক উত্তর কিন্তু অগ্নাশয় বা প্যানক্রিয়াস হবে। মানে অগ্নাশয় নিশ্চিত হরমোনগুলো হচ্ছে ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন, আর অগ্নাশয় নিশ্চিত এনজাইমগুলো হচ্ছে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, ঠিক আছে। খুব ভালো করে পড়ো। এইগুলো কিন্তু খুব একটা শক্ত মনে হয়, তোমরা চাইলে 9-10 অবধি যারা সায়েন্স পড়েছো তারা, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো কিছু বলার নেই, যারা সায়েন্স পড়োনি তারা 9-10 বইগুলো ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু অনেকটা দখলে চলে আসবে। শব্দের তীব্রতা কি দিয়ে পরিমাপ করা হয়? এটার অপশান দিইনি, ডেসিবেল দিয়ে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়, তোমরা জানো। কালী পুজোর সময় বলেই দেয় যে এত ডেসিবেলের ওপরে বাজি ফাটানো যাবে না। আমাদের সময় বলতে, এখন তো শব্দবাজি প্রায় নিষিদ্ধই করে দিয়েছে। আমাদের সময় যখন শব্দবাজি আস্তে আস্তে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা চলছিল তখন কিন্তু বলে দিত যে এত ডেসিবেলের ওপরে শব্দবাজি ফাটানো যাবে না। রক্তহীন অস্ত্রোপচারের নিম্নলিখিত কোন পদ্ধতিতে হয়? মানে রক্তহীন অস্ত্রোপচার মানে ব্লাডলেস সার্জারি কোন প্রসেসে হয়? নিচের যে প্রসেসগুলো দেখছো, লেজার, মাইক্রোনিডলস, স্কালপলেস, ফাইন সিজার, ঠিক আছে, স্ক্যালপেলস, ফাইন সিজার।
3 নম্বরের প্রোনাউন্সিয়েশনটা আমার একটু ভুল হলেও হতে পারে, ঠিক আছে বন্ধুরা। সঠিক উত্তর হবে রক্তহীন অস্ত্রোপচার, মানে রক্ত ধরো বেরোলোই না, হয়তো একটু বেরোয়, কিন্তু বায়োলজিক্যাল টার্মের ক্ষেত্রে ধরো ওটা রক্তহীনই, মানে রক্তহীন অস্ত্রোপচার কোন থেরাপি দিয়ে করা হয়? লেজার থেরাপি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিম্নলিখিত কোন নামে পরিচিত? ডিএনএ ওটা ফিঙ্গার প্রিন্টিং হবে, ওটাই বানানটা ভুল লিখেছি বন্ধুরা। ডিএনএ এডিটিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জিন থেরাপি, প্রথমটার বানানটা ভুল হয়েছে, ওটা কিন্তু ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং হবে যতদূর আমার মনে পড়ছে, ওটা আমি ভুল লিখেছি, ওটাই পরে চেক করে দেবো। যাই হোক, তোমাদের ওটা দেখার দরকার নেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিম্নলিখিত কোন নামে পরিচিত? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অপর কী নামে পরিচিত? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নামে পরিচিত। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি এনটিপিসির আরও অনেক প্রিভিয়াসের সেট নিয়ে হাজির হচ্ছি, এবং ডাব্লিউবিসিএসেরও সেট আমি যেটা মানছিলাম আনবো, এবং আমাদের কলকাতা পুলিশ ও আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ও কনস্টেবলেরও সেট নিয়ে আসবো। তোমরা পারলে একটু ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, কারণ ভিউটা পড়ে গেছে, আর পারলে একটু বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের জন্য গুড ডে অ্যান্ড গুড বাই।